প্রিয় শিক্ষার্থী, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের আজকের ভিডিওতে আমরা দেখব আরহেনিয়াস সমীকরণ অ্যান্ড বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাব আসলে আছে কিনা বা থাকলে ব্যাপারটা কীরকম। চলো, তো শুরুতেই আগে একটু হেডসআপ দিয়ে রাখি যে আমরা আগের লেকচারগুলোর মধ্যে কিন্তু বিক্রিয়ার ক্রম, আণবিকত্ব, বিক্রিয়ার হার ডিটেলস পড়াশোনা করছি অ্যান্ড কিছু ম্যাথমেটিক্স রিলেটেড প্রবলেম আসলে সলভ করছি আর কি, তাই তো। পাশাপাশি এইটার উপরে আরও কিছু ম্যাথমেটিক্স আছে যা কিনা আমরা পরের ভিডিওগুলোতে এটা নিয়ে আলোচনা করবো আর কি। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থাকতে হবে। তো চলো এবার তো শুরু করা যাক। শুরুতেই আসি, বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাব কি আছে কিনা। হ্যাঁ আছে। তাহলে দেখি 1886 সালে সুইডিশ বিজ্ঞানী আরহেনিয়াস বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাব সম্পর্কে তার একটা মতামত প্রকাশ করছে আর কি। সেখানে কীরকম বলছে ঘটনাগুলো এরকম যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ক অণু বা আয়নগুলো আর কি, তাই তো, বা রাসায়নিক প্রজাতি তুমি চিন্তা করতে পারো, অণু বা আয়নগুলোর গতিবেগ যদি বৃদ্ধি পায়, অণুগুলোর মধ্যে সংঘর্ষের হার বৃদ্ধি পাওয়ার ফলে বিক্রিয়ক অণুগুলোর অধিকাংশই প্রয়োজনীয় সক্রিয়ণ শক্তি লাভ করে, ফলে বিক্রিয়া দ্রুত সংঘটিত হয়। ব্যাপারটা একটু মনে হয় জটিল হলো, চলো একটু সহজ করে নিই আর কি। আচ্ছা, একটা বিক্রিয়ার মধ্যে কি থাকে? একটা বিক্রিয়ার মধ্যে থাকে হলো কিছু পরিমাণে অণু থাকে। ধরো আমরা একটা বিক্রিয়া করার জন্য আগে একটা বক্স নিয়ে আগে আসো। ধরো এই একটা বিক্রিয়া করতে গেছি, বিক্রিয়ার মধ্যে কি হইতেছে, আমরা আবুল আর বাবুলের মাঝখানে বিক্রিয়া করাচ্ছি আর কি। বিক্রিয়া করে তারা সিতে পরিণত হবে, প্রোডাক্টে যাবে আর কি। তাহলে এই আবুল বাবুলের অণুগুলা তো ধরলাম এগুলো কেউ আছে আবুলের অণু, কেউ হলো বাবুলের অণু আর কি। এগুলো সংঘর্ষ করবে, তারা বিক্রিয়ার মধ্যে যাবে, বিক্রিয়া করে উৎপাদের দিকে তারা যাবে আর কি, তাই তো। আচ্ছা, তাহলে এই এদের যে নির্দিষ্ট একটা শক্তির বাধা অতিক্রম করতে হয়, তারপরে তারা কিন্তু বিক্রিয়ক থেকে উৎপাদের মধ্যে যাবে। সেই শক্তিটার নাম কি ছিল? সক্রিয়ণ শক্তি ছিল আর কি। অ্যান্ড তারা এই সক্রিয় শক্তি অর্জন করার সময় তাদেরকে নির্দিষ্ট দিক থেকে আবার সংঘর্ষে যাইতে হতো আর কি। আমরা কিন্তু এইটা সংঘর্ষ তত্ত্বের মধ্যে খুব ক্লিয়ারলি দেখে আসছিলাম যে তিনটা জিনিস কিন্তু ওখানে আমাদের ছিল। এক, আগে তাদের মাঝখানে একটা সংঘর্ষ ঘটতে হবে, আগে তাদের মাঝখানে একটা কি ঘটতে হইতো, তাদের মাঝখানে একটা সংঘর্ষ হইতে হইতো আর কি। 2 নম্বর কথাবার্তা কি ছিল, যে নির্দিষ্ট একটা দিক থেকে তাদের মাঝখানে সংঘর্ষ ঘটতে হইতো আর কি। নির্দিষ্ট দিক থেকে তাদের মাঝখানে সংঘর্ষ করতে হতো। পাশাপাশি তাদেরকে কি করতে হইতেছিল, একটা সর্বনিম্ন শক্তির বাধা কিন্তু অতিক্রম করতে হয় বিক্রিয়াটা করার জন্য। সেই সর্বনিম্ন শক্তির বাধার নাম কি ছিল? ই অফ এ, যাকে আমরা বলছিলাম আসলে সক্রিয়ণ শক্তি। এটা কিন্তু একদম ইন শর্ট যদি বলি সংঘর্ষ তত্ত্ব। তো এখান থেকেই এই আরহেনিয়াসের কথাবার্তাগুলো এখান থেকে কিন্তু শুরু। বাট আরহেনিয়াসে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস একটু জানাশোনা দরকার আছে আর কি। সেটা কোথায়? সেটা আবার এই যে বোলসম্যান নামে একজন সায়েন্টিস্ট ছিল, তো তার কিছু কথাবার্তা আছে এখানে। সো বোলসম্যানের ডিস্ট্রিবিউশন থেকে আর কি, এখান থেকে একটা হালকা আলোচনা আছে। সেটা কীরকম কাজ করছে? বোলসম্যান আবার এরকম চিন্তা করলো যে এখানে কি একটা পাত্রের মধ্যে কতগুলো অণু আছে, এখানে ইন টোটালি ধরো যে এন সংখ্যক অণু আছে বা অনেকগুলো অণু আছে আর কি। তো ধরলাম মোট অণু, যতগুলো অণু বিক্রিয়াটা অংশগ্রহণ করছে সেটা। আর এদের মধ্যে যারা শুধুমাত্র এই সংঘর্ষ করছে, নির্দিষ্ট দিক থেকে সংঘর্ষ করছে অ্যান্ড এই পরিমাণ শক্তির বাধা অতিক্রম করতেছে, তাদেরকে সে কি বলতেছে? তাদেরকে বলতেছে হলো সক্রিয় অণু বলতেছে আর কি। তাহলে সক্রিয় অণু কারা? আবার সক্রিয় অণু হলো কারা? যাদের শক্তির মানটা কীরকম? শক্তির মানটা হলো এই যে ইএ, মানে কি সক্রিয়ণ শক্তির তুলনায় তাদের শক্তিটা আসলে কেমন? বেশি। এই দুইটার যে অনুপাত, সক্রিয় অণু আর মোট অণু যে অনুপাত, এই অনুপাতটাকে সে একটা সংখ্যার মধ্যে নিয়ে আসছে। সেটা আসলে কি? e⁻ ডিভাইড বাই আসলে RT। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে বোলসম্যানের ওখান থেকে আসছে। তাহলে এইটা যেটা যে মোট অণু থেকে সক্রিয় অণু, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো? মোট অণুগুলো থেকে সংঘর্ষ করে 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 সক্রিয় অণুতে গেছে, সেই সক্রিয় অণুগুলোই কিন্তু বিক্রিয়ার মধ্যে নিয়ে গেছে। তাদের যে ফ্র্যাকশনটা, সেই ফ্র্যাকশনটা আমরা পাইছি কত? এই e⁻ ডিভাইড বাই RT। আর কি? সেটা হচ্ছে এই মোলার গ্যাস ধ্রুবক বলে আর কি। আর টিটা আসলে কি? টি হচ্ছে টেম্পারেচার। তাহলে এইটাকে আমরা আবার আরেকভাবে নাম দিতে পারি এরকম, এটা হচ্ছে একটা সফল সংঘর্ষ চিন্তা করতে পারি আর কি। কারণ সফল সংঘর্ষ কেন? কারণ প্রতিটা সংঘর্ষ থেকে তো আসলে বিক্রিয়া আসবে না। যে সকল অণু শুধুমাত্র কি বলে ওর না, সক্রিয়ণ শক্তিটাকে অতিক্রম করতে পারবে, তারাই শুধুমাত্র সফল সংঘর্ষ করছে এবং তারাই কিনা উৎপাদের দিকে নিয়ে যাবে আর কি। তাহলে এটাই হলো সেই ভ্যালুটা। এই ভ্যালুটাকে নিয়ে কাজ করছে হচ্ছে আমাদেরকে আরহেনিয়াস কাজ করছে আর কি। তো আরহেনিয়াস সেইটাকে নিয়ে কীভাবে কাজ করলো? সেখানে গিয়ে আরহেনিয়াস বললো এরকম যে এই
কে কি আবার কে হলো বিক্রিয়ার হার ধ্রুবক, সে বলল কিরকম এই কে এর সাথে ওইটা হলো কিরকম সমানুপাতিক ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইড বাই আর টি। এটা হলো কোথা থেকে পাইছি আমরা আরহেনিয়াস থেকে পাইছি আর কি, তাই তো। তো এখানে আসলে এই ব্যাপারটা কোত্থেকে পাইলাম এটা একটু ব্যাকগ্রাউন্ডে দেখা উচিত না? হ্যাঁ দেখা উচিত। এটা কোত্থেকে পাইছি, এটা এরকম যে কে সমান পি ইন্টু জেড ই টু দি পাওয়ার ই এ ডিভাইড বাই আর টি, এখান থেকে। তাহলে এর সাথে কিন্তু কাইন্ড অফ তুমি তুলনা করতে পারো, এই সমানুপাতিক ধ্রুবকটাকে তুলে দিলে এখানে একটা ধ্রুবক আসতেছে, সেই ধ্রুবক দুটো আসলে কোনটা পি আর জেড। তাহলে এখানে আবার পি কি, এখানে পি হইল স্টেরিক ফ্যাক্টর মানে কোনটা, ওই নির্দিষ্ট দিক থেকে যে আঘাত করতে হয়, তার মানে কি ব্যাপারটা হইলো স্থানিক দিক বিন্যাস, যে নির্দিষ্টটা দিক থেকে আঘাত করলে ওই সময় সংঘর্ষটা আসলে ইফেক্টিভ হবে, সেটা হইলো পি। আর এই জেডটা কি, এই জেড হইল যে কলিশন ফ্রিকোয়েন্সি। এটা মানে কি আবার, তাই না? কলিশন ফ্রিকোয়েন্সি কোনটা জানো, মানে যত ফ্রিকোয়েন্সিতে গিয়ে তারা ওই নির্দিষ্ট জায়গা দিয়ে বারবার সংঘর্ষ করতেছে, এই ফ্রিকোয়েন্সিটা আর কি। তাহলে ভিন্ন ভিন্ন পদার্থের জন্য এই যে স্টেরিক ফ্যাক্টরটা নির্দিষ্ট, ভিন্ন ভিন্ন পদার্থের জন্য এই জেটের ভ্যালুটা আসলে কেমন নির্দিষ্ট আর কি। অর্থাৎ এই হাইড্রোজেন একটা তুমি যদি অণু চিন্তা করো, সে যেভাবে যত ফ্রিকোয়েন্সিতে গিয়ে সংঘর্ষে অংশগ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড সেই ফ্রিকোয়েন্সিতে যাবে না, এটা যেমন সত্যি কথা একটা। আবার এই কার্বন ডাইঅক্সাইড অণুর জন্য যে সকল জায়গা দিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার কথা, আবার ওইটা কিন্তু অক্সিজেন অণুর জন্য কিন্তু এটা কিন্তু সেম না, বাট যতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু আছে তাদের জন্য কিন্তু ওই জায়গা কিন্তু ফিক্সড, তাই তো। তার মানে এই পি আর জেড যে ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট পদার্থের জন্য কিন্তু ভাইয়া ফিক্সড, বাট পদার্থ চেঞ্জ হলে এদের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হইতেছে, তাই তো। আচ্ছা, সেখান থেকে কি করলো, সেখানে কাজটা করলো এরকম, এই যে কে হার ধ্রুবক সমান পি আর জেড কে মিলায় সে একটা কনস্ট্যান্ট বললো এ, আর ই টু দি পাওয়ার ই এ ডিভাইড বাই আসলে আর টি, এটা সে বললো। তাহলে কি দাঁড়ালো, তাহলে এইটা তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এই সংঘর্ষের সাথে রিলেটেড একটা ফ্যাক্টর আসলো এখানে, যা কিনা একটা কনস্ট্যান্ট ভ্যালু আর কি। বা তুমি চাইলে একটা আরহেনিয়াসের একটা ফ্যাক্টর বা একটা কনস্ট্যান্ট তুমি চিন্তা করতে পারো। বোঝা গেল ব্যাপারটা? ওকে, তাহলে এ কে ভাঙলে কি পাওয়া যায়, পি আর জেড পাওয়া যায় আর কি, বুঝলাম। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটাকে কিন্তু রিলেট করে দিতে পারি যে দেখো এই বিক্রিয়ার যে হার ধ্রুবক সেটা কার সাথে সমানুপাতিক, ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইড বাই আসলে আর টি। ক্লিয়ার কথাটা? ওকে, তো তুমি চাইলে আরহেনিয়াসের সমীকরণকে তুমি এইটা ধরে চিন্তা করতে পারো, তুমি আসলে এইটাকে আরহেনিয়াসের সমীকরণ হিসেবে চিন্তা করতে পারো, অথবা তুমি চাইলে এটাকে আরও কিন্তু সিম্পলিফাই করতে পারো। তুমি চাইলে এটাকে কি করতে পারো, আরও সিম্পলিফাই করতে পারো। তাহলে কীভাবে সিম্পলিফাই করবো বলো তো, দুই পাশে লন নাও, লন কে সমান লন এ, তারপরে হলো কি মাইনাস ই এ ডিভাইড বাই আসলে আর টি, এরকম। এখন তুমি চাইলে এইটাকে ইউজ করতে পারো, অথবা তোমার বইয়ের মধ্যে আবার আরও একটা ব্যাপার আছে, সেটা কি লন থেকে লগে গেছে, লন থেকে লগে আবার কীভাবে যায়, লন থেকে লগে যায় আর কি। লগে যাওয়ার জন্য কি করতে হয়, লন থেকে লগে যাওয়ার জন্য 2.303 দিয়ে ভাগ করতে হয় আর কি, আর ইন্টু আসলে 1/t লিখতে পারলাম আর কি, তাই তো। তাহলে এইটা, তার মানে আমাদের কাছে যদি আমরা একটু চিন্তা করে বলি, তাহলে এটাও আমাদের কাছে আরহেনিয়াসের সমীকরণ, হ্যাঁ, আর এটাও আমাদের কাছে হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। তাহলে আরহেনিয়াসের সমীকরণ তাহলে কয়টা পাইছি, আসলে একটাই কিন্তু পাইছি, এটাই আরহেনিয়াসের সমীকরণ। কিন্তু এটাকে চাইলে আমরা লন দিয়েও প্রকাশ করতে পারি, আমরা চাইলে লগ দিয়েও প্রকাশ করতে পারি আর কি। ব্যাপারটা আই গেস তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে আর কি। তাহলে কারো কাছে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এবার তাহলে চলো এটা নিয়ে কাজবাজ করি। তার আগে একটু হালকা জিনিস একটু বলে রাখা ভালো এই জায়গাটায়। এটা কি, এখানে ইয়ে হইল সক্রিয়ণ শক্তি, এখানে হইল কি সক্রিয়ণ শক্তি, এখানে আর কি, আর হইল মোলার গ্যাস ধ্রুবক, যার মান কত 8.314 জুল পার মোল পার কেলভিন। আর এখানে টিটা কি, টি হইল টেম্পারেচার কেলভিন স্কেলে আর কি, ঠিক আছে। টি হইল টেম্পারেচার, যা কিনা আমরা কোন স্কেলে নিচ্ছি, কেলভিন স্কেলে নিচ্ছি আর কি। আর তো এখানে কিছু নাই, ওকে। আর এই কে তো আসলে বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে আরহেনিয়াসের সমীকরণটা আমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে গেছে। এবার তাহলে আসো, এবার আমাদের কাছে বইয়ের মধ্যে এক ধরনের গ্রাফ থাকে, যে গ্রাফ থেকে
আমাদেরকে আবার ম্যাথ করতে বলে আর কি। সেখানে কি বলছে, বিক্রিয়ার হার ধ্রুবক বনাম তাপমাত্রা লেখচিত্র আসলে কেমন হবে। তাহলে হার ধ্রুবক মানে কি, এই যে কে ভার্সাস তাপমাত্রা মানে হচ্ছে টি, এরকম। এখন তুমি দেখবে বইয়ের মধ্যে ব্যাপারটা থাকে আসলে এরকম, লন কে ভার্সাস টি এর গ্রাফ, লন কে ভার্সাস টি এর গ্রাফ। তো চলো তো একটু দেখি লন কে ভার্সাস টি এর গ্রাফ কীরকম হবে আসলে। তার আগে আমাকে তো জানতে হবে কোন ইকুয়েশন থেকে আমি দাঁড় করাচ্ছি। তাহলে এই যে লন কে সমান লন এ মাইনাস কি ছিল যেন ই এ ডিভাইডেড বাই আর টি, আর্নিয়াস সমীকরণ থেকে আমরা এটা পারি, তাই তো। এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে চাই, লন এ ই এ আর ইন্টু 1/t লেখা যায় আর কি। তাহলে এই যে লন কে গেল। এবার একটু আসো, আমাকে বলছে কি লন কে ভার্সাস টি এর গ্রাফ। তাহলে এইটা হলো আমাদের কাছে কি, এটা হলো আমাদের কাছে ওয়াই এক্সিসে বসবে আর কি। আর তাপমাত্রা লেখচিত্রের ক্ষেত্রে যেটা হয় বইয়ের মধ্যে যেটা আছে সেটা কিন্তু টি না দিয়ে, আমরা টি না দিয়ে 1/t ধরে করি আর কি। তাহলে বইয়ের সাথে একটু হুহু মিলবে, ওর মধ্যে কী দেওয়া আছে 1/t আছে আর কি। তাহলে কি হলো, এই 1/t যেটা আছে এই টোটালটাকে আমরা আসলে কি নিতেছি, এক্স নিতেছি আর কি। তাহলে এর সাথে যা আছে তাহলে এটা হলো আমাদের কাছে এম, এটা হলো আমাদের কাছে এম। আর এই লন এ যেটা, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট নির্দিষ্ট একটা পদার্থের ক্ষেত্রে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, ওয়াই সমান সি মাইনাস এম এক্স। তাহলে ওয়াই সমান মাইনাস এম এক্স প্লাস সি। তোমাদের মনে আছে মনে হয় আগের লেকচারগুলোতে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে এইটার গ্রাফ আসলে কেমন হবে, এটার গ্রাফ হওয়া উচিত আসলে এরকম, তাই না। এটার গ্রাফ হওয়া উচিত আসলে কোথায় এরকম, যে ওয়াই অক্ষ থেকে এই উপরের দিকে সেট করছে, বাট ঢালটা হবে আসলে কেমন, নেগেটিভ একটা ঢাল আসবে আর কি। এটার গ্রাফটা হবে আসলে এরকম। তো চলো একটু গ্রাফটাকে এখানে প্লট করা যাক, গ্রাফটাকে এদিকে প্লট করা যাক। গ্রাফটাকে এদিকে প্লট করা যাক। তাহলে ওয়াই এক্সিসে কি রাখতেছি, আমরা রাখতেছি হচ্ছে লন কে, আর এদিকে আমরা কি রাখতেছি 1/t রাখতেছি আর কি, রাখলাম। এবার তাহলে দেখি গ্রাফ কেমন আসছে। বলছি গ্রাফটা বলতেছে হচ্ছে এই জায়গায়, গ্রাফটা লাগতেছে হচ্ছে এখানে এরকম এরকম। এখন এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন হলো কীরকম, এই যে গ্রাফটা আসছে সেই গ্রাফের তাহলে ঢাল কত, এই গ্রাফটার ঢাল কিন্তু নেগেটিভ, ঢাল কত মাইনাস এম, মাইনাস এমটা কোনটা যেন ই এ ডিভাইডেড বাই আর, এটা হলো এখানকার ঢাল। কিন্তু ব্যাপারটা একটা জায়গায় দাঁড়াইলো গিয়ে, এইটা হচ্ছে ম্যাথমেটিক্সের এই ইকুয়েশন থেকে বলতে পারতেছে এরকম হয়, কিন্তু আসলে কি এটা এই জায়গায় লাগবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। তো লাগবে কিনা তোমাদের কি মনে হয় বলো তো, পজ করে চিন্তা করে দেখো তো লাগবে কিনা। এই জায়গায় যেহেতু লাগছে তার মানে এখানে লাগা উচিত অবশ্যই। আচ্ছা, কিন্তু লাগবে কিনা এটা আবার যাচাই করতে পারি কীভাবে বলো তো, দেখো একটু ভালো করে। এই পয়েন্টে যখন আমরা আসতেছি তখন 1/t এর মান আসলে কত, 0। তো 1/t এর মান 0 মানে আসলে কি, টি এর মান কিন্তু ইনফিনিটি হইতে হবে আর কি। টি এর মান কিন্তু কী হতে হবে, ইনফিনিটি হতে হবে। এটা কি পসিবল কিনা, না। তো ইনফিনিট টেম্পারেচারে কিন্তু আমরা আসলে নিয়ে যেতে পারতেছি না। তার মানে এই যে জায়গাটা যেটা আছে, এই যে জায়গাটুকু এখানে যেটা আছে, তো এই জায়গাটুকুকে আসলে আমাদেরকে কি চিন্তা করতে হতেছে, এই জায়গায় লাগবে না ডেফিনেটলি। তাহলে এই জায়গায় তুমি বইয়ের মধ্যে দেখবে এরকম ডটেড দেওয়া আছে, মানে থিওরিটিক্যালি এরকম যাওয়ার কথা, বাট এক্সপেরিমেন্টালি আমরা আসলে কি ওই জায়গা পর্যন্ত যাইতে পারবো না। তার মানে গ্রাফটা আসলে ওই জায়গায় লাগবে না। তার মানে এই জায়গায় কিন্তু একটু গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আর কি, কোন জায়গায় লাগবে আর কোন জায়গায় লাগবে না, এটার উপর ভিত্তি করে এমসিকিউতে জিজ্ঞাসা করতে পারে যে আর্হেনিয়াস সমীকরণ অনুসারে তোমাকে লন কে ভার্সাস 1/t এর গ্রাফ কত আর কি, এরকম একটা ব্যাপার স্যাপার। আচ্ছা, এর বাইরে তোমাকে যদি কখনো এটা বলে যে লগ কে ভার্সাস 1/t এর গ্রাফ তাহলে কেমন হবে, এটার গ্রাফ কেমন হবে, ঠিক আছে, গ্রাফ কেমন হবে এটা তোমাকে একটা প্রশ্ন করলাম। পাশাপাশি আবার আরেকটা তোমাকে জিজ্ঞাসা করলাম এটার ক্ষেত্রে ঢাল সমান কত, এটার ক্ষেত্রে ঢাল সমান কত, ঠিক আছে। তো তোমার কি মনে হয়, যেহেতু তুমি লন দেখছো তাহলে লগ দেখছো, তাহলে এইখান থেকে তুমি এই গ্রাফটা প্লট করে দেখো গ্রাফটা কেমন হচ্ছে এবং এটার ক্ষেত্রে ঢালটা কত, এটা একটু তুমি কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করে জানাবো আর কি, ঠিক আছে। তাহলে যেহেতু তুমি এটা পারছো তাহলে তুমি বাকিটা আসলে পারার কথা গেল। এবার তাহলে আসো এই যে বিক্রিয়ার গতির উপর তাপমাত্রার প্রভাবটা আসলে কেমন, যেটা আমরা গ্রাফের মাধ্যমে দেখলাম সেটা একটু দেখি আর কি। যে লেখচিত্রের ক্ষেত্রে ঢাল কেমন ছিল, লেখচিত্রটা বইয়ের অনুযায়ী কেমন ছিল যেন এরকম, এদিকে ছিল হচ্ছে লন কে, এদিকে ছিল 1/t, তার ক্ষেত্রে গ্রাফটা কেমন ছিল এরকম। তাহলে ঢাল কেমন আসলে, ঢাল হচ্ছে নেগেটিভ, ঢাল হচ্ছে কেমন নেগেটিভ। আচ্ছা, কিন্তু সক্রিয়ণ শক্তি যেটা ই এর মান, সক্রিয়ণ শক্তির মানটা কেমন আবার হচ্ছে, ঢালটা কি বললাম, ঢালটা হলো নেগেটিভ ই এ ডিভাইডেড বাই আর, এরকম ছিল আর কি।
তাহলে ঢাল নেগেটিভ, কিন্তু ই এর ভ্যালুটা হচ্ছে কেমন আবার ধনাত্মক, এটা কিন্তু মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, ই এর ভ্যালু কিন্তু এখানে নেগেটিভ না। আচ্ছা, বিক্রিয়ার ই এ বাড়লে হার ধ্রুবক হ্রাস পায়। যত ই এ যত বাড়বে বিক্রিয়ার ক্ষেত্রে এই কে এর ভ্যালুটা তত আসলে হ্রাস পাবে আর কি। আবার তাপমাত্রা যত বৃদ্ধি পাইলে বেগ ধ্রুবক কে এর ভ্যালুটা আবার বৃদ্ধি পায়। তাহলে তাপমাত্রা যত বাড়বে তত আসলে কি বেগ ধ্রুবের ভ্যালুটা তত কি হবে ভাইয়া, তত বাড়বে। তো এই জিনিসগুলোর দিকে একটু নজর দিতে হবে আর কি। এগুলো কিন্তু আমাদের কাছে এমসিকিউ এর জন্য কাজে লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, এবারে একটু আসো তো, একটা বইয়ের মধ্যে একটা লাইন আছে, এই লাইনটা একটু খুব গুরুত্বপূর্ণ। সেটা কি আসলে, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার গতিবেগ কেমন হয়, দ্বিগুণ হয় আর কি। সব বিক্রিয়ার গতিবেগ কত হয় আসলে, দ্বিগুণ হয়। সেটা কীরকম হয় আর কি, চলো একটু দেখি। ধরো আমরা একটা বিক্রিয়া করতেছি, এরকম। এই বিক্রিয়ার ক্ষেত্রে এ থেকে যাচ্ছি হচ্ছে আমরা পিতে, এই বিক্রিয়ার ক্ষেত্রে K1, হ্যাঁ, তার হচ্ছে যে বিক্রিয়ার হার ধ্রুবক। বাট যখন ব্যাকওয়ার্ড যাচ্ছি তখন বিক্রিয়ার হার ধ্রুবক কত আসলে, K2। তাহলে দুটো সেম রাখছে এখানে। তাহলে এই জায়গার ক্ষেত্রে আমাদের কাছে কি হলো, ln K1 সমান ln A, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি, EA ডিভাইডেড বাই RT1। আবার যখন ব্যাকওয়ার্ড দিকে যখন যাচ্ছি তখন কত, আবার ln K2 সমান কত, ln A, ঠিক আছে? এ এটা কিন্তু ফিক্স থাকতেছে, তাই না? এই এ কিন্তু এই না, এ আসলে কি, ওই যে আমাদের আরহেনিয়াসের যে ফ্যাক্টরটা চিন্তা করতেছিলাম, যে না স্থানিক দিক বিন্যাস এবং ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড, সেটা। আচ্ছা, তো এটা কত, EA ডিভাইডেড বাই, ধরলাম এটা ডিফারেন্ট টেম্পারেচারে আসছে RT2। তাহলে যদি আমাদের কাছে এরকম কখনো বলে যে K1 আর K2, হ্যাঁ, যে গতিবেগ যে হার ধ্রুবক যেটা আছে সেই হার ধ্রুবকের কথা চিন্তা করতেছে আর কি। তাহলে এই জায়গায় ক্ষেত্রে তাহলে তখন কি হবে, ধরো ln, আমরা যদি বিয়োগ করি, আমরা বিয়োগ করার সময় কি করবো আর কি, আমরা ধরলো এটাকে ধরবো হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা ধরছি আসলে 1 নম্বর সমীকরণ। আমরা একটা কাজ করি, 2 মাইনাস 1 নম্বর সমীকরণ করি। তাহলে তখন কি হবে, ln K2 মাইনাস ln K1 সমান কত, সমান যদি লিখি তাহলে কি লিখতে পারি, ln A মাইনাস EA ডিভাইড বাই RT2 মাইনাস ln A, তারপরে কি হলো প্লাস EA ডিভাইড বাই RT1 লিখতে পারি। তাহলে এখান থেকে এই দুটা বাদ চলে গেল আর কি। তাহলে এবার কি থাকলো, এখান থেকে লিখতে পারি ln K2 ডিভাইড বাই Q1 সমান, এখানে কি লিখতে পারি, আমরা যদি একটা কমন নিয়ে ফেলি, কি কমন নিব, EA ডিভাইড বাই R কমন নিছি, তাহলে কি হলো 1/T1 মাইনাস 1/T2, তাই তো? সো এইটাকে আমরা আর একটু সিম্পলিফাই করে লিখতে চাই। কি সিম্পলিফাই করে লিখতে চাই, ln K2 ডিভাইড বাই K1 সমান EA ডিভাইড বাই R T2 মাইনাস T1 ডিভাইড বাই আসলে T1 আর T2, এরকম। তাহলে তোমার যদি একটা নির্দিষ্ট কিসের কথা চিন্তা করো, ই এর ভ্যালু যদি তুমি চিন্তা করো, ই এ মানে হচ্ছে যে সক্রিয়ণ শক্তি। তো সক্রিয়ণ শক্তি তুমি যেখানে বসায় দাও, নির্দিষ্ট একটা ভ্যালু আছে, রিয়েকশন করে তুমি যেটা পাচ্ছ সেটা আর কি, এক্সপেরিমেন্টালি সেটা। তো সেটার ক্ষেত্রে ই এ আর হচ্ছে আর এর যদি এখানে মানগুলো বসায় দাও, তাহলে তুমি দেখবে একটা সময় পরে গিয়ে তাপমাত্রা পরিবর্তন যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে তখন এই K2 আর আসলে K1 এর মধ্যে সম্পর্কটা কীরকম হবে, এরকম হবে আর কি। সো বি কেয়ারফুল, একটা জিনিস বলতেছি কোনটা, যে এই ই এর ভ্যালুটা কিন্তু কী হইতে হবে আসলে, নির্দিষ্ট হইতে হবে, যা কিনা আমি র্যান্ডমলি বসাতে পারবো না। আমি যদি এখানে 5 বসাই তাহলে কি মিলবে কিনা, না এরকম করে না, কিন্তু যেটাকে তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে আর কি, তার উপর ভিত্তি করে। তাহলে তখন কি হলো, এখানে যে মানটা বসাবো, বসানোর পরে এরকম একটা আসার কথা যে K2 সমান হচ্ছে 2K1, অর্থাৎ কোনো একটা প্রায় সাধারণভাবে বলতেছে এই কথাটা, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার ক্ষেত্রে গতিবেগ কেমন হয়, দ্বিগুণ হয় আর কি। গতিবেগ মানে এটা ক্ষেত্রে বলতেছে এই K2 আর আসলে K1 এর মধ্যবর্তী গুণফল মানে কত হয় আসলে 2 হয় আর কি, এরকমটা বোঝা গেল? ওকে, এবারে আরেকটা জিনিস আবার তোমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা কি, সেটা হলো যে তাপমাত্রা গুণাঙ্ক বলে একটা জিনিস আছে, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে, এই তাপমাত্রা বৃদ্ধি মানে কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম, ওই যে T2 মাইনাস T1 লিখলাম না, এটাই কিন্তু সেই 10, ঠিক আছে? বৃদ্ধির ফলে কোনো বিক্রিয়ার হার যে অনুপাতে বৃদ্ধি পায় তাকে ওই বিক্রিয়ার তাপমাত্রা গুণাঙ্ক বলে। তা তাপমাত্রা তাহলে গুণাঙ্ক কোনটাকে বলে, তাহলে এই যে তুমি এই জায়গায় K2 যেটা পাবা, এই জায়গায় তুমি K2 যেটা পাচ্ছ, ধরো যে K2 যেটা পাইছো 2 গুণ যেটা হয়েছে, হ্যাঁ,
তাহলে সেইটা ডিভাইডেড বাই আসলে ইনিশিয়াল যে মানে টেম্পারেচারের মধ্যে T1 যেটা ছিল, মানে K1 যেটা ছিল আর কি। তাহলে তুমি সেটাকে কি চিন্তা করতেছো, যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার ফলে K2 যেটা পাইছো এটা K1 দিয়ে যদি ভাগ করো, তখন তুমি যেটা পাবা তাকে কি বলা হয়, তাপমাত্রা গুণাঙ্ক বলে আর কি। তো কখনো তোমার কাছে তাপমাত্রা গুণাঙ্কও বের করতে বলতে পারে, তখন তুমি কি করবা, এই ফর্মুলাটুকু আসলে ইউজ করবা। বোঝা গেল? ওকে, এবার তাহলে আসো তো আমরা একটু দেখি একটা ম্যাথ করে কি অবস্থা দাঁড়ায়। যে বিক্রিয়ার হার ধ্রুবক K এর মান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত, এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত যদি হয় তাহলে সক্রিয়ণ শক্তির মান কত আর কি। তার মানে আমাদের কাছে খেয়াল করে দেখো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো এটা হলো আমাদের কাছে ধরলাম T1, তার ক্ষেত্রে K1 এর মান বলছে, তাহলে এটা আমাদের কাছে K1, ঠিক আছে। তাহলে ওই বিক্রিয়াটার ক্ষেত্রে আবার কি বলছে T2, আবার সেখান থেকে যদি গেছে K2, তাহলে T1 T2 K1 K2 এগুলো মান আমার কাছে দিয়ে দিছে। আমাকে বের করতে বলছে আসলে কি সক্রিয়ণ শক্তির মান কত, মানে E এর ভ্যালুটা কত, এটা বের করতে বলছে। তো চলো একটু আমরা অ্যান্সার করে নিয়ে আসি। অ্যান্সার তাহলে ln K2 ডিভাইডেড বাই K1 সমান কি লিখতে পারি, EA ডিভাইডেড বাই R, তারপরে কি লেখা যায় T2 মাইনাস T1 ডিভাইডেড বাই T1 T2। তাহলে এটা করতে হবে আর কি। তাহলে করার পরে ভ্যালুগুলো বসাইতে হবে। কি বের করতে বলছে এখানে, E এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, আগে একটু মানগুলো আমরা বসাই নিই এখানে, হ্যাঁ। তাহলে লনের জায়গায় K2 এর ভ্যালু কত, 2.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা ক্ষেত্রে ভ্যালু কত 0.237 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ওকে, এখন E এর ভ্যালু ডিভাইড বাই R এর মান কত, R এর মান হচ্ছে 8.314 গেল। T2 এর ক্ষেত্রে কত 25, তাহলে 25 যোগ করলে কত হয় 298, আর এটা ক্ষেত্রে কত 273। কেন, ওই কেলভিন স্কেলে বের করতে হয় তাই আর কি বের করছি। তাহলে এটা কত হবে 298 ইন্টু 273 করছি। আমাকে কিন্তু এখান থেকে K এর ভ্যালু E এর ভ্যালুটা বের করা লাগবে। তো আমি একবার ইকুয়েশনটা না করে আমি একটু ভেঙে ভেঙেই করি না হয় আর কি। তাহলে এই পাশে আসবে কত 2.410 সমান EA ডিভাইড বাই 8.314 ইন্টু এই পাশেরটা বের করি আর কি। .072, তাহলে এখান থেকে আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে E এর ভ্যালু কত। তাহলে E এর ভ্যালু কত, চলো একটু বের করে নিয়ে আসি। 3.72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ছিল আর কি পাশে, 10 টু দি পাওয়ার মাইনাস 4। ওকে, তাহলে 2.410 ইন্টু 8.314 এত ডিভাইডেড বাই 3.0 তাহলে কত আসতেছে 6522376। এত কি আসলো, এই যে যখন তুমি আর এর মানটা বসাইছো না, এটা কি কোন এককে বসাইছো, জুলে বসাইছো না, তাহলে এটা আসতেছে তোমার জুল এককে আসতেছে আর কি, তাই তো। জুল পার মোলে আসছে, জুল পার মোলে আসছে, ঠিক আছে। তাহলে পার মোলের জন্য আমার আসলে কত কাজ করতে হয়েছে, শক্তিটা কত ছিল সেটা হচ্ছে এতটুকু শক্তির বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। ব্যাপারটা হলো এরকম। তো তুমি চাইলে এটাকে কিন্তু খেয়াল করে দেখবা, যখন আমাদেরকে ম্যাথ করতে দেয় এই জায়গায় কিন্তু আমাদের কাছে কিলো জুল থাকে। তো আমাকে যদি কিলো জুল দেওয়া থাকে, এটা কিন্তু আগে জুলে নিয়ে আসতে হবে। জুলে নিয়ে আসার পরে এখানে বসানোর পরে অন্য কিছু বের করতে হবে। ব্যাপারটা আই গেস সকলের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা যাই। এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার ছিল, আসলে এটা। ওকে, এবার দেখি পরে একটা প্রশ্নের ক্ষেত্রে বিভিন্ন তাপমাত্রায় একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে বেগ ধ্রুবক নির্ণয় করতে বলছে আর কি, বিভিন্ন তাপমাত্রায় বের করতে বলছে। তাহলে বিভিন্ন ধরনের বেগ ধ্রুবক মানে কার মান, K এর মান। এরপর প্রাপ্ত ফলাফল থেকে লন K এর বিপরীতে নির্ণয় করা হয়েছে। এরপর প্রাপ্ত ফলাফল থেকে লন K এর বিপরীতে টি ইনভার্স এর লেখচিত্র অঙ্কন করে সে সরলরেখা পাওয়া গেল, তার ঢাল হচ্ছে এত। তাহলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত।
আচ্ছা, খুবই ক্লিয়ার কথা। আমাদের একটু আগে মনে আছে, আমরা দেখে আসছিলাম এরকম লন কে ভার্সাস 1/t এর গ্রাফের ক্ষেত্রে ঢাল কত ছিল। এর ক্ষেত্রে ঢাল ছিল হচ্ছে মাইনাস EA ডিভাইডেড বাই আর, EA ডিভাইডেড বাই আর ছিল আর কি। ওকে গেল। আচ্ছা, তো তার ক্ষেত্রে এই ঢাল পাইছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে অলরেডি পেয়ে গেছি যে মাইনাস EA ডিভাইডেড বাই আর সমান কত, সমান হচ্ছে মাইনাস 3.7 ইন্টু 10⁵। তাহলে এখান থেকে আমার কি বের করতে বলছে, বের করতে বলছে যে ই এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে EA সমান 3.7 ইন্টু 10⁵ ইন্টু 8.314 করলে কিন্তু আমাদের কাছে অ্যান্সারটা চলে আসবে। তাহলে কত আসলো, 3076180 এত জুল পার মোলের হিসাব কিন্তু এখানে, তাই তো? আচ্ছা, তার মানে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কীভাবে কাজগুলো করতে হবে আর কি। ঠিক আছে, আমাদের কাছে এখানে আর কোনো তেমন পেঁচানোর কিছু না, জিনিসগুলো অনেক সহজ। জাস্ট আমাদের কাছে ফর্মুলাটা বোঝা লাগবে, গ্রাফটা বোঝা লাগবে, সে থেকে ঢাল কত সেখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সারটাকে নিয়ে আসতে হবে আর কি। গেল। তাহলে আমরা তো আর্হেনিয়াস সমীকরণ সব কিছু বুঝে ফেলছি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন দিয়ে যায় আর কি। এটা প্রশ্নটা চিন্তা করো যে সক্রিয়ণ শক্তি হ্রাস পেলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, কথা ট্রু। আচ্ছা, তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করলে কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মান হ্রাস করানো যায় আর কি। কারণ যেহেতু হ্রাস করলেই বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, এটা তো আমাদের মূল টার্গেট সবারই আর কি। তাহলে কি কি কারণে এটা হইতে পারে, সেই কারণগুলো তোমার মনে কি আসে বা তুমি বই পড়ে যদি কিছু জেনে থাকো, সেই কারণগুলো তুমি আমাদের কমেন্ট সেকশনের মধ্যে ড্রপ করো। এখান থেকে তোমাদের বন্ধুবান্ধব যারা কমেন্টগুলো পড়বে তারাও শিখতে পারলো। পাশাপাশি তোমার যদি মনে হয় তুমি জানো না, তাহলে তুমি পরের ভিডিওগুলো দেখো, সেখান থেকে একটু এক্সপ্লোর করে জানতে পারবে যেটার উত্তরটা আসলে কেমন হওয়া উচিত আর কি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে এবং আমন্ত্রণ রইল পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।